হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আবার একটা ক্লাসে। ক্লাস 9 ম্যাথ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2025 আমাদের ক্লাস চলছে। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 9 ম্যাথ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2025 স্কুল 12। আজকে 12 নম্বর স্কুলটা করাবো। এর আগে 1 থেকে 11 অবধি স্কুল তোমাদের দেওয়া হয়ে গেছে। আজকে 12 নম্বর স্কুল। পেজ নাম্বার তোমরা চলে যাবো 175 পাতা 176 পাতা। এই যে 2 পেজের অঙ্কগুলো আছে 12 নম্বর স্কুল, সেই স্কুলটা করাবো। স্কুলটা এখানে আছে হারে স্কুল। এই হারে স্কুলটা করাবো। তোমাদের যে বইটা আছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা, এই বইটা তোমরা সঙ্গে নাও, হাতে রাখো এবং বইটা খুলো, 12 স্কুল বের করো আর প্রশ্নগুলো দেখো, প্রশ্নগুলো বুঝে শুনে অঙ্ক করো। ঠিক আছে, তোমরা বেশি বুঝতে পারবা। আমার ক্লাসে তোমরা প্রশ্ন যদি না বুঝো তাহলে অঙ্ক কিন্তু কম বুঝতে পারো। যে কোনো ক্লাসে প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন বুঝলে তোমরা অঙ্ক ভালো করে বুঝতে পারবা। চলো আমরা তাড়াতাড়ি করে ক্লাস শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। তো আজকের ক্লাসের অঙ্কগুলো চলো আমরা দেখে নিচ্ছি। তো আমরা প্রথমে একের প্রশ্নগুলো করাবো। একের প্রশ্নগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। চলো একের 1 নম্বরটা আমাদের এখানে বলছে পাই আছে আর 22/7 আছে। আমাদের জানতে চেয়েছে কোনটা মূলদ হবে কোনটা অমূলদ হবে। তো এখানে দেখো 22/7 এটা তো আমাদের মূলদ সংখ্যা। এবার পাই, দেখো পাইটা কিন্তু আমাদের মূলদ সংখ্যা হবে না। তোমরা অনেকে জানো যে পায়ের মানটা 22/7 ধরা হয়। পায়ের মানটা অ্যাকচুয়ালি কিন্তু 22/7 নয়, শুধু ধরা হয়, প্রায় দিয়ে এটা। তাহলে পায়ের মানটা অন্য কিছু থাকে, সেটা যদি তোমরা দেখো যে দশমিক দিয়ে মানগুলো বিভিন্নভাবে আসতে থাকবে। ঠিক আছে, তাই পায়ের মানটা কখনো আমাদের কি আসবে, যে সসীম আসবে না, অসীম চলতে থাকবে। আর এখানে আবৃত্ত আমরা দশমিক সংখ্যা করতে পারবো না পায়ের মানটাকে। এই জন্য পাইটাকে আমরা কি বলবো, অমূলদ সংখ্যা বলবো। ঠিক আছে, তো আবার বলি যে পায়ের মানটা 22/7 শুধু প্রায়ভাবে ধরা হয়, অ্যাকচুয়াল কিন্তু পায়ের মানটা 22/7 হয় না। ওকে, তো এই জন্য পাইকে বলবো আমরা অমূলদ সংখ্যা, আর 22/7 হচ্ছে তো মূলদ সংখ্যা। এটা তো দেখা যাচ্ছে মূলদ সংখ্যা। তা দেখো পাই অমূলদ এবং 22/7 মূলদ, সেটা ডি নম্বর অপশানে আছে। তা তোমরা অ্যান্সারটা ডি নাম্বার দিবা। আর দেখো 2 নম্বর প্রশ্নটা আমাদের এখানে একটি বিন্দু দেওয়া আছে 3, এই যে বিন্দুটি আছে তা আমাদের বলছে নিচের সমীকরণগুলির মধ্যে যেটির সমাধান, এই বিন্দুটি হবে সমাধান, মানে এক্সের মান 3 আর ওয়াইয়ের মানটা -2। ঠিক আছে, সেই সমীকরণটা আমাদের বের করতে বলছে। তাহলে এ নম্বর অপশানে যে সমীকরণটা আছে কত আছে, 2x আছে প্লাস 3y আছে = 9। এখন আমরা এই বিন্দুটা স্যাটিসফাই করবো। এক্সের জায়গায় বসাবো 3 আর ওয়াই জায়গায় বসাবো -2। বসে যদি 9 হয় তাহলে এটা অ্যান্সার আসবে আমাদের। তাহলে এখানে দেখো 2 × 3 প্লাস 3 × -2, এটা সলভ করো, এটা পেয়ে যাবে 6। এটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হবে 6। তা দেখো তো এটা তো আমাদের 0 চলে আসছে, 9 তো আসছে না। তাহলে আমাদের এই নাম্বারটা হচ্ছে না। বি নাম্বারটা চেক করো। বি নাম্বারে যদি দেখো তাহলে 6 × আমরা 3 বসাবো, 6x আছে প্লাস 2y আছে। তাহলে এখানে ওয়াই জায়গায় বসাবো -2। তা দেখো তো এটা তো 18 আসবে, এটা -4 হবে। তো এখানেও আমাদের আসছে না। সি নাম্বারে চেক করো। সি নাম্বারে আছে 3x প্লাস 2y। ঠিক আছে, এটা আমাদের কত 5 দেখাতে হবে। তো বসাও এখানে 3 × x এর মান কত, x এর মান তো 3 প্লাস আর 2 × তাহলে এখানে দেখো 2 × আমাদের এর যে মানটা আছে কত, ওয়াইয়ের মানটা হচ্ছে -2। এবার সলভ করো, এটা তো 9 আর এটা -4। দেখো 9 থেকে 5 পেয়ে যাবো। দেখো 5 5 মিলে যাচ্ছে। তাহলে আমাদের সি অপশানে সমীকরণের বিন্দুটা স্যাটিসফাই করছে। তাহলে এই যে সমীকরণটার সমাধান আমরা পাবো, এই যে এই বিন্দুটা পাবো। তো সেটা অ্যান্সার পেয়ে গেলাম আমরা। দেখো যে এই যে আমাদের যেটা বলেছিল নিচের সমীকরণগুলির মধ্যে যেটির সমাধান হবে 3, -2, সেটা আমাদের বের করতে বলেছে, সেই সমীকরণটা। তাহলে সমীকরণটা আমরা পেয়ে গেলাম সি নাম্বার অপশানটা। তোমরা অ্যান্সার সি নাম্বার দেবা। দেখো 3 প্রশ্নটা বলছে আমাদের x অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত বিন্দুটি হলো, x অক্ষের ঋণাত্মক দিকে কোন বিন্দুটি অবস্থান করছে। একমাত্র দেখো ডি নাম্বার বিন্দুটা পাবা। এই যে -7 আছে, তাহলে এই যে এইদিকে যেতে হবে তোমাকে -7, এটা তোমার মূল বিন্দু, এটা x অক্ষ y অক্ষ। তা -7 তোমাকে এইদিকে ঋণাত্মক দিকে আসতে হচ্ছে। দেখো এই যে এখানে -7 কথা পাবা, আর 0 বিন্দুটা এখানে দেখো। আর এই বিন্দুগুলো বসাও, এগুলো x অক্ষের ঋণাত্মক দিকে পাবা না, এই বিন্দু পাবা না, এই বিন্দু পাবা না। এটা দেখো এটা তোমরা যে যাও, এটা আমাদের যাবে y অক্ষের ঋণাত্মক দিকে। এই যে এইদিকে আসবে এই বিন্দুটা আমাদের y অক্ষের ঋণাত্মক দিকে আসবে, কিন্তু এই বিন্দুটা x অক্ষের ঋণাত্মক দিকে। তাহলে x অক্ষের ঋণাত্মক দিকে যে বিন্দুটি সেটা আমাদের ডি নাম্বার অপশানটা। দেখো 4 প্রশ্নটা আমাদের আছে 2 × 5^x = 250। এখান থেকে x এর মানটা বের করতে বলেছে। দেখো এটা কেটে দাও, 2 × 2 2 × 4 2 × 5 = 10। তাহলে এখানে 5^x আর 125কে 5 কিউব করতে পারবা। তা দেখো মূল সংখ্যা সমান, 5 5 সমান, তাহলে পাওয়ারগুলো সমান হয়ে যাবে। তাহলে x সমান কত পেয়ে যাবে 3। তাহলে x এর মান 3। দেখো কত নম্বর অপশনটা মিলছে, এটা আমাদের বি নাম্বারটা মিলছে। তাহলে অ্যান্সারটা আমাদের বি নাম্বার। দেখো 5 প্রশ্নটা আমাদের বলছে এবিসিডি রম্বসের কোণ এসিবি 40 ডিগ্রি হলে কোণ এডিবি এর মান বের করতে বলেছে। দেখো রম্বস আছে আমাদের, তো আমরা একটা রম্বস তৈরি করি। রম্বস দেখো যার বাহু সমান
আচ্ছা, সামুদ্রিক আকারে রম্বসটা হবে। আর সামুদ্রিক বলতে এখানে দেখো যে সামুদ্রিকের একজোড়া সন্নিহিত বাহু সমান তাকে রম্বস বলবো। রম্বসের 4টে বাহু সমান, নাম দেবো রম্বসের এ বি সি ডি। এখানে আমাদের এসিবি কোণটা দেওয়া আছে, এসিবি, তাহলে এভাবে আমাদের কোণটা টানতে হবে। এসিবি এই কোণটা কত বলেছে, 40 ডিগ্রি বলেছে। আর আমাদের এডিবি, এডিবি, তাহলে আমাদের এই যে বিডি যোগ করতে হবে। এডিবি এই কোণটা আমাদের চেয়েছে কত হবে। আচ্ছা, রম্বসের কোণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিত করে, তাহলে এই কোণগুলো 90 ডিগ্রি, তাই না? তাহলে কথা এই কোণটা যে 90 ডিগ্রি হয়, তো এটা 40 ডিগ্রি, তাহলে এটা ত্রিভুজ, যেখানে যে ও বিন্দু হয়, তাই যে বিওসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই কোণটা পেয়ে যাব। এটা কত হবে, 50 ডিগ্রি হবে, কারণ এই 90 ডিগ্রি হলে পরে এই দুটো কোণ মিলে 90 ডিগ্রি হওয়া দরকার। তাহলে 40 ডিগ্রি হলে এই 50 ডিগ্রি, তাই এই কোণটা 50 ডিগ্রি পেয়ে গেলাম। এই কোণটা চেয়েছে। দেখো রম্বসের বিপরীত বাহুগুলো কী হয়, এই যে সমান্তরাল হয়। তাহলে এই যে এডি সমান্তরাল বিসি, আর এখানে বিডিটা ভেদক, তাহলে একান্তর কোণ তৈরি হবে। দেখো এটার সঙ্গে এটা একান্তর কোণ, তাহলে একান্তর কোণ সমান হয় এখানে, যেহেতু এই বাহুগুলো সমান্তরাল। তো এটা 50 ডিগ্রি হলে পরে এই কোণটা কত হবে, এটা 50 ডিগ্রি হয়ে যাবে। দেখো এডিবি কোণটা আমরা পেয়ে গেলাম। এডিবি আমাদের বের করতে বলেছিল, কত পেলাম, 50 ডিগ্রি। এটা আমাদের অ্যান্সার। দেখো 50 ডিগ্রি কত আমার অপশানে আছে, এটা এ নাম্বারই আছে, তাহলে অ্যান্সারটা এ নাম্বার। আর দেখো 6এর প্রশ্নটা আমাদের বলছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বলেছে 0 0। দেখো একটা বৃত্ত আছে আমাদের কেন্দ্র, এখানে কেন্দ্রে আমরা ও নাম দিয়ে দিলাম, এর স্থানাঙ্ক কত, 0,0। এবার বলছি পরিধির উপর অবস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে পরিধির উপর অবস্থান করেছে, ধরো একটা বিন্দু আমরা নিয়ে নিলাম, এটা আমরা পি বিন্দু নিয়ে নিলাম। এই বিন্দুর স্থানাঙ্ক বলেছে 3,4। তো আমাদের বলেছে বৃত্তটির ব্যাসার্ধ কত। বৃত্তটির ব্যাসার্ধ দেখো ওপি, আমরা যে যোগ করি ওপি, তাহলে ওপি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওপি আমাদের বের করতে হবে, ওপি ডিস্টেন্স। দুটি বিন্দুর মধ্যে দূরত্ব √, এই যে 3 - 0, এই যে এক্সের পার্টের বিয়োগফল তার বর্গ, আর ওয়াইয়ের পার্টের বিয়োগফল তার বর্গ। তাহলে এখানে যদি 3 থাকবে, 3-এর স্কোয়ার 9 হয়ে যাবে, 4 থাকবে, 4-এর স্কোয়ার 16। তো এটা পেয়ে যাবে 25, আর 25-এর বর্গমূল 5, তাহলে 5 একক। এটা হচ্ছে আমাদের কিন্তু ব্যাসার্ধ। ঠিক আছে, তো চলো 5 একক দেখে আমাদের আছে আমাদের এ নাম্বার অপশানে। তো আমার অ্যান্সারটা এ নাম্বার দিয়ে দেবো। এবার দেখো 2-এর প্রশ্নগুলো, 2-এর 1-এর প্রশ্নটা আমরা নিয়েছি। এখানে বলেছে 3/7 ও 1/11, এদের মধ্যে দুটি অমূল্য সংখ্যা বের করতে বলেছে। তাহলে অমূল্য সংখ্যা পাওয়ার জন্য আগে আমরা কী করবো, ভাগ করে নেব। চলো আমরা 7 দিয়ে 3কে ভাগ করি, 3 ছোটো দশমিক নিয়ে 0 নিয়ে নাও, তো 30 হয়ে গেল। এখানে আমরা করবো 7 4 28। এখন ভাগটা আমরা করতে যাব যতক্ষণ আমাদের সংখ্যাগুলো রিপিট আসে। তো দেখো এখানে আমাদের 2 নামবে, তাহলে আমাদের 2 নামলো, 2টা আবার ছোটো দশমিকের জন্য 0 নিয়ে নাও, 20 বানিয়ে নাও। 7 দিয়ে 14, আমাদের এখানে 6 নেমে যাবে, দশমিকের জন্য আবার 0, 60। তো এখানে নেব আমরা 7 8 56, 4 নেমে যাবে, দশমিকের জন্য 0, 40, 7 5 35 নেবে, 5 নামবে, দশমিকের জন্য আবার 0, 50, 7 7 49 নেবে। এখানে চলে আসবে 1, দশমিকের জন্য 0, আর এখানে আমরা নিব 7 1 7 একবার, 7 1 7। তো এটা আমাদের 3 নেমে যাবে, দশমিকের জন্য 0, 30। দেখো চলে এসেছে, 30 ছিল আবার 30 এসেছে, তো এখানে কবার যাবে, 7 4 28। দেখো 4 ছিল আবার 4 চলে এসেছে, তাহলে আমাদের আর দরকার নাই, এভাবে ডট ডট মেরে দাও। ওকে, এবার আমরা এই যে এটা ভাগ করবো, এই যে কত, 1/11, একে ভাগ করো। তাহলে এখানে একটা নিয়ে এসো, তো দেখো একটা ছোটো, দশমিকের জন্য 0। দেখো আবার কিন্তু ছোটো হয়ে গেলো, 10 ছোটো 11 হচ্ছে, তাহলে এখানে একটা 0 নিয়ে তারপর এখানে একটা 0 নিয়ে নাও। এবার 11 9 99। এবার এখানে 1 নামবে, দেখো একই নামছে, দশমিকের জন্য 0, কিন্তু আবার ছোটো হয়ে যাচ্ছে, তাহলে এখানে একটা 0 নিয়ে আবার একটা 0 নিতে হয়, তাহলে আবার 11 9 99। এই যে, তো আমরা বুঝতে পেরেছি আমাদের 0 9 0 9 এভাবে রিপিট আসবে সংখ্যাগুলো। ঠিক আছে, এবার এই যে দেখো এদের মধ্যে দুটি অমূল্য সংখ্যা বের করব, এদের মধ্যে পাওয়া মানে এর মধ্যে পাওয়া। তাহলে দেখো আমরা পেয়ে যাব, আমরা লিখে দেবো 3/7 ও 1/11, এর মধ্যে দুটি অমূল্য সংখ্যা, অমূল্য সংখ্যা সমান সমান। দেখো দুটি অমূল্য সংখ্যা, দেখো আমাদের ছোট আছে, এটা হচ্ছে বড়, এই যে দশমিকের পর 0 এটা ছোট, আর দশমিকের পর 4 এটা বড়, তাহলে এর চাই বড় এর চাই ছোটো, এভাবে আমরা সংখ্যা নিব। দেখো তাহলে আমরা যদি এখানে দেখো 0 দশমিক, আমরা এখানে 1 নিয়ে নিলাম, দেখো একটা কিন্তু এর চাই বড়, আবার এর চাই ছোটো, তাহলে 1, তারপরে 2 নিয়ে নাও, 1 2 2। দেখো অমূল্য সংখ্যা দেখাতে হবে, দেখো 2টা কীভাবে রিপিট আসছে, মানে বারবার নিচ্ছি আমরা। তা 1 2, আবার 1 2 2, আবার 1 2 2,
একটা করে বেশি নিয়ে নিবা, দুইটা, এক নিলাম, দুই, আবার এক, দুই, দুই, আবার এক, দুই, দুই, এভাবে দুইটা একটা করে বেশি নিলে পরে দেখবো আমাদের রিপিট আসবে না, তখন আমরা অমূল্য সংখ্যা পেয়ে যাবো। এভাবে চলতে থাকবে সংখ্যাটা। তো এটা একটা অমূল্য সংখ্যা। আর একটা নিতে বলেছে, ঠিক আছে, এটা একটা নিলাম, আর একটা নিব, দেখো, আচ্ছা এটা আমরা সমান সমান দিলাম না, এবং আরেকটা নিচ্ছি। এবার দেখো 0 এবার 2 নিয়ে নাও, 2, এখানে 3 নিয়ে নিলাম, তাহলে আবার 2, 3, 3 নিয়ে নাও, 3টা দুবার নিলাম, আবার 2, 3, 3, 3, এবার 3বার নিয়ে নাও। এভাবে চলতে থাকবে, দেখবো অমূল্য সংখ্যা পেয়ে যাবো, রিপিট আসবে না সংখ্যাগুলো। তাহলে এদের মধ্যে দেখো আমরা দুটি অমূল্য সংখ্যা বের করে নিলাম, এটা আমাদের অ্যান্সার। তোমাদের এখানে বলে রাখি যে এখানে যে অ্যান্সারগুলো তোমরা এক এক রকম নিতে পারো, ভিন্ন অ্যান্সার আসতে পারে, অ্যান্সারের সঙ্গে কোনো মিল থাকবে না, এটা নিজের মতো করে তোমরা নিতে পারো সংখ্যাগুলো। এখানে তোমরা কেউ যদি নিত এখানে 3 নিত, 3, 5, 3, 5, 5, তাহলে এভাবে হবে, কারণ এর মধ্যে থাকা দরকার। যে কোনো সংখ্যা হতে পারে, অ্যান্সারের সঙ্গে কোনো মিল আসবে না, যে কোনো অ্যান্সার আসতে পারে, ঠিক আছে। তো তোমরা নিজের মতো করে তোমরা করে নিতে পারবা, এটা অ্যান্সার রাখতে পারো বা তোমরা অন্য কোনো অ্যান্সার রাখতে পারো, কিন্তু এদের মধ্যে তোমাদের রাখতে হবে, ঠিক আছে। দেখো দ্বিয়ের প্রশ্নটা আমাদের এখানে বলেছে যে 3 পাওয়ারে 3 তার পাওয়ারে 3 আছে, আর ও 3 পাওয়ারে 3 আবার পাওয়ারে 3 আছে। এই যে আমাদের দুটো সংখ্যা দেওয়া আছে, এদের মধ্যে কোনটি বড় সেটা দেখাতে বলেছে। দেখো আমরা এটাকে আমরা যদি একটা ভেঙে করি, তাহলে যে শেষে দেখো 3 পাওয়ারে 3, তাহলে এই 3টাকে রেখে দিলে একটা মূল সংখ্যা করলাম। আর 3 পাওয়ারে 3কে যদি আমরা ভেঙে দিই, তা 3 কিউব, যেটা 3 কিউব কত হয় 27, 3টা 3বার গুণ হবে, তাহলে এটা আমরা 27 পেয়ে যাবো। ও আর এখানে দেখো, এখানে পাওয়ারের পর পাওয়ার এভাবে আছে, তাই না, এভাবে থাকলে এই 3 আর 3 গুণ হয়, পাওয়ার থাকলে কি হবে, গুণ হবে। ওকে, এখানে কিন্তু 3 কিউব ছিল, আর এখানে ব্যাপারটা আলাদা আছে, এখানে 3 আছে পাওয়ার, দেখো 3 পর 3 পাওয়ার আছে, এটা যে মূল সংখ্যা ধরি, 3 পর 3 পাওয়ার, আবার পাওয়ার 3, তাহলে দুটো পাওয়ার থাকলে পরে গুণ হয়ে যায়। তাহলে এখানে দেখো এরা গুণ হবে, 3 3 কত হবে, 3 3 9 হয়ে যাবে, এটা এভাবে হবে। এবার লক্ষ্য করো, দেখো মূল সংখ্যা সমান, তাহলে মূল সংখ্যা সমান হলে কি হবে, আমাদের দেখো পাওয়ারটা যেটা বড় সেটাই আমাদের বড় হয়ে যাবে, এটা 27, এটা আমাদের 9। তাহলে এখানে লিখবো যেহেতু যুক্তি দিতে বলেছি, তা তোমরা লিখে নিবা, যেহেতু মূল সংখ্যা সমান, মূল সংখ্যা সমান, ঠিক আছে, মূল সংখ্যা সমান, আর এখানে 27টা কিন্তু বড় কার চেয়ে, 9-এর চেয়ে, তাহলে অতএব আমরা বড় বলে দেবো, দেখো বড়, তাহলে বড়কে বড় পেয়ে যাবো, এটা বড়, যেহেতু পাওয়ারটা বড়, পাওয়ার বড় যে মানে ঘাত যেটা বড় সেটাই কিন্তু বড়। তাহলে এখানে আমাদের বড় হবে 3 পাওয়ার এই যে 27, ঠিক আছে, সরি এটা মানে এটা, তাহলে এখানে আমরা 3 পাওয়ারে লিখবো 3, আর যে 3, ঠিক আছে, বড় আমাদের এটা বড়, এখান থেকে দেখতে পাচ্ছি যে বড় এটা, তাই এটা বড় মানে এটা বড়। এবার 3 প্রশ্নটা দেখো, আমাদের একটা সমীকরণ দেওয়া আছে 2x - 3y = 12। তাহলে বলেছে সমীকরণের লেখচিত্রটি অক্ষ দুটিকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করা। তো দেখো তার আগে আমরা সমীকরণটাকে কী করবো, ছেদিতাংশ আকার তৈরি করব। তো কীভাবে আমরা আকারটা তৈরি করছি, 12 আছে না এখানে, তা 12 দিয়ে ভাগ করে দাও সবাইকে। তাহলে আমরা এই যে সবাইকে 12 দিয়ে ভাগ করে দেবো, 3y, এখানে 12 দিয়ে ভাগ, এখানে 12 আছে, 12 দিয়ে ভাগ। এবার এখানে কাটাকাটি করো, এটা 6 পাবা, আর এটা 4 পাবা, এখানে 12 12 কেটে গেল, বা x/6, এখানে মাইনাসকে প্লাস করতে হবে, ঠিক আছে, মাঝে আমাদের প্লাস দরকার। তাহলে এখানে আমাদের y থাকবে, এই যে মাইনাসকে প্লাস করলাম, তাহলে এখানে -4 নিয়ে নাও, ঠিক আছে, তারপরে তো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে প্লাস করে নিবা, আর মাইনাসটা এখানে নিয়ে চলে আসবা, আর এদিকে 12 12 কেটে গেছে, এখানে 1 আছে। তাহলে এই যে আকারটা তৈরি করলাম, x বাই কোনো সংখ্যা আছে প্লাস থাকবে, y বাই কোনো সংখ্যা থাকবে সমান 1, এই আকারটাকে বলা হয় ছেদিতাংশ আকার। ছেদিতাংশ আকার বলতে দেখো অক্ষ দুটিকে ছেদ করবে কোথায় কোথায় সেটা আমরা একবারে পেয়ে যাব। এই যে x অক্ষকে, ঠিক আছে, 6 একক দূরে, এই যে x অক্ষকে 6 একক দূরে কোথাও ছেদ করবে, এই জায়গায়, এখানে আমাদের 6,0 বিন্দুটা আছে। আর y অক্ষকে দেখো ঋণাত্মক দিকে ছেদ করেছে, কোথায় করেছে, এই যে 4 একক দূরে, ঋণাত্মক দিকে মাইনাস আছে, তাহলে এখানে 4 একক এই জায়গায় নিয়ে এলাম, এই যে এইভাবে ছেদ করবে। তাহলে আমরা এখানে যদি তৈরি করে নিই লেখচিত্রটা, তাহলে এইভাবে লেখচিত্রটা পাবো। ওকে, তাহলে এই যে লেখচিত্রটা, তাহলে এখানে বিন্দুটা কত হবে, এই বিন্দুটা আসবে আমাদের, এটা আসবে প্রথমে 0 আসবে, তারপরে -4। আচ্ছা এটা একটু টেরা হয়ে গেছে, এটা সোজা করে দিই, এই যে, আর এই বিন্দুটাকে আমরা এখানে করে দিচ্ছি, এই বিন্দুটা। ওকে, এটা যদি আমরা a নাম দিই, এটা b নাম দিয়ে দিলাম। আচ্ছা লেখচিত্র, আমাদের একটা লেখচিত্র। তাহলে অক্ষ দুটিকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু স্থানাঙ্ক বের করতে বলেছে। তাহলে দেখো তো আমরা পেয়ে গেলাম, আমরা পেয়ে যাবো নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক। দেখো কী কী পেলাম আমরা, একটা পেলাম এই যে 6,0, ও আর একটা পেলাম 0,-4। তোমরা এভাবে সহজভাবে তোমরা কিন্তু বের করতে পারবা।
দেখো 4 নম্বর প্রশ্ন বলেছে দুটো সমীকরণ দেওয়া আছে, বলছে এই দুটো সমীকরণ কি সমাধানযোগ্য, আর সমাধানযোগ্য হলে পরে কোটি সমাধান পাওয়া যাবে। তো দেখো সমাধানযোগ্য হবে কি হবে না আমরা করব কি চেক করতে হবে। দেখো এক্সের সহগগুলোর অনুপাত করব, এক্সের সহগ 1 আছে বাই, আর এখানে এক্সের সহগ 10 আছে, এই যে 1/10 এটা বাই করা মানে অনুপাত, এটা আমরা করলাম সমান সমান এর সঙ্গে। প্রথমে সমান সমান দিয়ে দিলাম, তারপর যদি অসমান হয় তো আমরা অসমান লিখে দেবো। আর তারপরে করবো ওয়াইয়ের সহগগুলোর অনুপাত, এখানে ওয়াইয়ের সহগ 1 আছে বাই, আর এখানে ওয়াইয়ের সহগ 5 আছে। এবার আবার সমান সমান দিয়ে দিলাম, এখানে আবার ধ্রুবক সংখ্যাগুলো যা আছে তাদের অনুপাত করবো, মানে 20 এখানে আর এখানে 140। এবার দেখি কি মানগুলো পাওয়া যাচ্ছে। দেখো আমাদের এখানে এই যে এটাই আমাদের অসমান চলে আসছে, দেখো এটার সঙ্গে এটা কিন্তু সমান নয়, এটা অসমান। আর এখানে যে কাটাকাটি করি এটাও কিন্তু অসমান। তাহলে এরা যেহেতু অসমান, এই দুটোকে দেখবো, এটাকে না দেখলেও হবে। এরা যখন অসমান হয়ে গেছে তাহলে আমরা বলবো যে এই দুটো সমীকরণের কি সমাধানযোগ্য হবে, দুটো সমীকরণ সমাধানযোগ্য হবে, মানে এক্সের সহগের অনুপাত আর ওয়াইয়ের সহগের অনুপাত যদি অসমান, দেখো অসমান পেয়ে গেছি, তাহলে দুটো সমীকরণ কি হবে, তো আমরা লিখবো অতএব প্রদত্ত সমীকরণ দুটি, সমীকরণ দুটি, প্রদত্ত সমীকরণ দুটি সমাধানযোগ্য, সমাধানযোগ্য। ওকে, এবার হচ্ছে কটি সমাধান পাবো, একটি মাত্র সমাধান পাবো। এভাবে যদি দেখো এই যে এক্সের সহগের অনুপাত আর ওয়াইয়ের সহগের অনুপাত যদি অসমান হয় তাহলে আমরা একটি মাত্র সমাধান পাবো। তাহলে লিখবো একটি মাত্র সমাধান পাবো। ঠিক আছে, এই হলো আমাদের অ্যান্সার। এবার দেখো 5 প্রশ্নটা আমাদের একটা সমীকরণ দেওয়া আছে 2s² + px + 6 সমান 2x - a × x - 2। এখান থেকে আমাদের a এবং p এর মান বের করতে বলেছে, এই যে a এর মান বের করবো আর p এর মান বের করবো। তার জন্য কী করবো, এই দুটোকে আমরা রাশি গুণ করে দিই। এখানে আমরা 2s² পেয়ে যাবো, -4x - ax, আর এখানে +2a। একটা আমরা সাজিয়ে লিখি, এই আকারে তৈরি করবো। তাহলে 2s² রেখে দিলাম, এখানে x যদি কমন নিই তাহলে -4 + a, x কমন নিয়ে নিলাম, আর এটা আমাদের 2a। এখন দেখো এই যে 2a দেখো তৈরি করে কম্পেয়ার করবো আমরা, s² সঙ্গে s² সমান, এই যে এক্সের সঙ্গে এক্সের পদ সমান, আর ধ্রুবক পদ সমান করবো। তাহলে আমরা এখান থেকে বলে দেবো যে 2a = 6, তাহলে এখানে কাটাকাটি করা 3, তাহলে a এর মান আমরা দেখো 3 পেয়ে গেলাম। এবার p এর মানটা পাওয়ার জন্য দেখো তো আমরা কী করবো, এই যে আছে p এখানে, তাই p সমান এই পার্টটা করতে পারবো যে x এরকম মিলে গেছে, তাহলে আমরা দেখো অতএব p সমান আমরা লিখতে পারবো মাইনাস আছে 4 + a, মাইনাস নিতে হবে, এখানে প্লাস আছে মাইনাস আছে তো মাইনাসটা নিতে হবে। এখানে a এর মান পেয়ে গেছে 3, তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে এখানে দেখো 4 প্লাস, আর এর জায়গায় আমরা 3 বসিয়ে দেবো, তাহলে মাইনাস এটা কত, এটা 4 আর 3 যোগ করে 7, তাহলে p এর মান -7 আর a এর মান 3, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, একটু ভালো করে লিখে দিই, a পেয়ে গেলাম 3 আর p পেয়ে গেলাম -7, দেখো অ্যান্সার পেয়ে গেছি। এবার দেখো 6 নম্বর প্রশ্নটা বলেছি ABCD রম্বসের AB বাহু দৈর্ঘ্য 4 সেমি এবং কোণ BCD 60 ডিগ্রি হলে কর্ণ BD এর দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, তাহলে আমাদের দেখো রম্বস বলেছে, আমরা একটা রম্বসের ছবি আঁকি। এই যে আমাদের রম্বস, আমার নাম দিয়ে দেবো ABCD। BD কর্ণ দৈর্ঘ্য চেয়েছে, তার মানে BD কর্ণ টেনে নিব। আর কোণ BCD, এই যে দেখো BCD এই কর্ণ আমাদের বলেছে 60 ডিগ্রি। BD কর্ণের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, যেখানে AB দৈর্ঘ্য কিন্তু বলে দিয়েছে, AB কত 4 সেমি বলেছে। আচ্ছা, তাহলে লক্ষ্য করো এখানে আমাদের এই যে রম্বস আছে, তাহলে আমাদের এই বাহু সমান পেয়ে যাবো। তাহলে এখানে আমাদের দেখো BC সমান BC সমান হয়ে যাবে আমাদের কি CD, যেহেতু রম্বসের সবগুলো বাহু 4টি বাহু সমান হয়। ওকে, তাহলে এখানে দেখো তো দুটো বাহু যদি সমান হয়, যে ত্রিভুজটা লক্ষ্য করো, এই ত্রিভুজের BCD ত্রিভুজের এই দুজন সমান দুটো বাহু, তাহলে এই দুটো কোণও সমান হয়ে যাবে, তাদের যে বিপরীত কোণগুলো আছে সমান হবে, তাহলে কোণ সমান হবে আমাদের কারা, এই যে কোণ CBD সমান, আর এই কোণটা CDB। ওকে, এরা সমান। এবার দেখো দুটো কোণ সমান, তাহলে এরা কত করে হবে, তো দেখো তো এরা দুজনে মিলে 120 ডিগ্রি হবে। ওকে, যেহেতু এ 60 ডিগ্রি, তিনজন মিলে হয় 180 ডিগ্রি, তাহলে এ 60 ডিগ্রি হলে দুজন মিলে 120 ডিগ্রি, 120 ডিগ্রি এবং অর্ধেক করে হবে, দুজন সমান হয়ে গেছে, তাহলে এখানে 60 ডিগ্রি পাবো আর এখানে 60 ডিগ্রি পাবো ত্রিভুজের ধর্ম অনুসারে। তাহলে আমরা দেখো তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী পেলাম, তিনটি ত্রিভুজটা কিন্তু সমবাহু ত্রিভুজ বলবো। দেখো তিনটি কোণ সমান হলে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। তা ত্রিভুজটা যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে আমাদের সব বাহুগুলো কি সমান হয়ে যাবে। তা এখানে বলে দেবো, দেখো এই যে ত্রিভুজ, অতএব ত্রিভুজ BCD
যে বিসিডি একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের কি হয়, বাহুগুলো সমান হয়, বিসি সমান সমান সিডি সমান সমান বিডি। এবার দেখো বিসি সিডি এরা তো যে এর সঙ্গে তো এবি সমান হবে, এই যে এবি, ওকে। তাহলে এবির মান তো আমাদের 4 সেমি, তাহলে বিডি করতে হবে বিডি হবে আমাদের 4 সেমি, ওকে। দেখো এর সঙ্গে এর সমান, তাহলে এর সঙ্গে এর সমান, এর সঙ্গে এর সমান, এর কোণটা পেয়ে গেলাম 4 সেমি আমরা। তাই এভাবে বিডির মানটা আমরা 4 সেমি বের করতে পারবো। এবার দেখো 3-এর প্রশ্ন করলাম, আমাদের 3 থেকে শুরু বড় প্রশ্ন। তো এখানে আমরা 3-এর 1 নম্বরটা আমরা দেখে নেব। 3-এর 1-এর প্রশ্নটা আমাদের যে আছে, এই অঙ্কটা কিন্তু আমাদের করা হয়ে গেছে, যে √3কে সংখ্যা রেখা স্থাপন করো। তা √3 সংখ্যা রেখা স্থাপন করো, এই যে অঙ্কটা আমাদের আগের ক্লাসে হয়ে গেছে করা। তোমাদের যেতে হবে পেজ নাম্বার 171 পাতার স্কুল 6, সেখানে দেখবা 3-এর 2 নম্বর অঙ্কটা আছে। তা তোমরা সেখানে গিয়ে ক্লাসটা দেখে নেবা। দেখো 3-এর 2 নম্বরটা আমাদের এখানে বলেছে যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে প্রমাণ করো যে 11/50 ভগ্নাংশটি একটি সসীম দশমিক ভগ্নাংশ। ভাগের সাহায্যে প্রমাণ করতে বলেছে, চলো আমরা ভাগ করে নেব। তা দেখো এখানে এটা ছোট হয়ে যাচ্ছে, তা দশমিক নিয়ে 0 নিয়ে নাও, তাহলে 110। তাহলে এখানে যদি 50 দিয়ে আমরা ভাগ করি, তাহলে দুবার করব 100, এখানে আমাদের 1 নামবে আর এখানে 0 নেমে যাবে। এবার আমাদের দেখো দশমিক জন্য আবার একটা 0 নিতে পারবো। তো এখানে 50 দিয়ে 100, এই দেখো এটা 100 আমাদের এখানে কিন্তু মিলে গেছে। তাহলে যদি আমাদের দেখো এটা যদি ভাগফল মিলে গেছে আমাদের, তাহলে আমরা কী করব, এটা আমরা পেয়ে গেলাম। দেখো সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, এটা সসীম সংখ্যা পেয়ে গেলাম। এই যে সংখ্যাটা পেলাম 0.22। তো এটা কি, এটা আমরা পাবো সসীম, এটাকে বলে দেবো সসীম দশমিক আমাদের দেখাতে বলেছিল যে সসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এইভাবে আমাদের প্রমাণ করতে বলেছিল ভাগ প্রক্রিয়ার সাহায্যে। আমরা দেখে দিলাম ভাগের সাহায্যে যে এই যে আমাদের যে সংখ্যাটা আছে একটা সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, ওকে। এটা আমাদের প্রমাণিত, প্রুভড। সে 4-এর দেখো অঙ্কগুলো লেখচিত্রের সাহায্যে সমাধান। তো 4-এর 1-এর অঙ্কটা আমাদের করা হয়ে গেছে আগের ক্লাসে। তোমাদের যেতে হবে পেজ নাম্বার 167 পাতার স্কুল 1, ঠিক আছে। এই যে স্কুলটা আমরা করে দিয়েছি ক্লাসটা, প্রথম ক্লাসটা। সেখানে দেখবা যে 4-এর যে অঙ্কটা আছে লেখচিত্রের সাহায্যে সমাধান, একই অঙ্ক, তোমরা সেখানে গিয়ে অঙ্কটা দেখে নাও। দেখো 4-এর 2 নম্বর অঙ্কটা আমাদের একটা সমীকরণ দেওয়া আছে x/3 + y/4 = 1। আমাদের বলেছে এই সমীকরণটি লেখচিত্র অঙ্কন করো, লেখচিত্র অঙ্কন করতে বলেছে। তারপরে আমাদের কি বলেছে যে সমীকরণটির অক্ষদের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। তা প্রথমে দেখো আমরা চলো লেখচিত্র অঙ্কন করব। তার জন্য আমাদের কি করতে হবে, সমীকরণ থেকে x বা y যে কোনো একজনের মান বের করে নিতে হবে। তো চলো আমরা x এর মানটা বের করে নিই। তাহলে এখানে আমরা x/3 রেখে দিলাম, এটা 1 - y/4। তাহলে এখানে x/3 এটা ভগ্নাংশে যোগ করে নাও, তাহলে 4, এটা হবে 4 - y। x রেখে দেবো, 3টা এখানে বর্গমূল করে দেবো, তাহলে এখানে 3 × 4 = 12 হবে, -3y, এটা আমাদের 4। এবার আমরা কি করব, এবার আমরা বিন্দু তৈরি করব। এইভাবে করে আমরা বিন্দু তৈরি করে নেব। এই দেখো, তো এখানে আমরা x লিখবো, এখানে y লিখে দেবো। তো দেখো এখানে y-এর মান কিছু নিব, আমরা 0 থেকে শুরু করব। দেখো y-এর মানটা যদি আমরা 0 নিয়ে নিই, তাহলে এখানে দেখো এটা তো ভ্যানিশ, এটা 0 হয়ে যাবে, তাহলে 12কে 4 দিয়ে ভাগ যাবে। y-এর মান এমন কিছু নিতে হবে যেন সরল করে যা হবে যেন 4 দিয়ে ভাগ যায়। তাহলে 0 দিলে আমাদের 12 থেকে আছে, 12কে 4 দিয়ে ভাগ করলে 4 × 3 = 12, 3 পেয়ে যাবো। এবার দেখো পরের মানটা আর ভাবা দরকার নাই, 4 আর যে 0 যোগ করে নাও, কত হবে, 4 হবে। তাই y জায়গায় 4 বসা, 4 × 3 = 12, 12 কেটে গেলে 0, আর 0কে দিয়ে 4কে ভাগ করলে 0ই পাবো আমরা। 4 × 4 যোগ করে এটা 8 পেয়ে যাওয়া, এখানে 8 বসাও, 8 × 3 = 24, -24, 12 চলে গেল -12, আর 4 দিয়ে -12কে ভাগ করলে কত হবে, -3। তো দেখো আমরা বিন্দুগুলি পেলাম 3, 0, 0,4, আর একটা বিন্দু পেলাম -3,8। এখন এই বিন্দুগুলো আমরা কি করব, ছক কাগজে স্থাপন করব। ছক কাগজ বলতে গ্রাফ খাতায়। তো গ্রাফ খাতায় তোমাদের স্থাপন করতে হবে, আমি এখানে বোর্ডে দেখিয়ে দেবো কীভাবে গ্রাফ খাতায় তোমরা স্থাপন করবা। তো দেখো প্রথমে তোমরা গ্রাফ খাতা খুলে x অক্ষ y অক্ষ মাঝ বরাবর, ঠিক আছে, এই যে x অক্ষ এভাবে টেনে নেবা, আর এই y অক্ষ এভাবে টেনে নেবা মাঝ বরাবর। এখানে নাম দেবা x, এদিকে দেবা x', এদিকে নাম দিয়ে দেবা y, এদিকে নাম দেবা y',
আর মাঝে এখানে মূলবিন্দু 0। এবার যদি বিন্দুগুলো স্থাপন করো দেখো 3,0, 3,0 এই জায়গায় কোথায় হবে বিন্দুটা আমাদের 0,4, 0,4 দেখো এই যে 0, 4 এই জায়গায় কোথায় বিন্দুটা আসবে। আর -3,8, -3 দেখো তো -3 এদিকে আসবে আর 8 চলে যাবে এই যে উপর দিকে। তারপর বুঝে নিয়েছি যে এই যে 3টা বিন্দু, তো এইভাবে আমাদের যাবে। তা আমরা দেখো আগে সরলরেখাটা তৈরি করে নিচ্ছি, লেখচিত্রটা। এই যে আমাদের লেখচিত্রটা এইভাবে যাবে। তা এখানে ছেদ করবে অক্ষ দুটিকে। এখানে যে বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে যাব কত, এটা হচ্ছে আমাদের 3,0, এটা আমাদের 3,0। এই বিন্দু স্থানাঙ্ক আমাদের দরকার, এটা আমাদের কত, এটা হচ্ছে আমাদের 0,4। পাশে দুটো বিন্দু দরকার আমাদের তৈরি হয়ে গেছে। এবার নাম দিয়ে দিই, দেখো এটা আমাদের তো লেখচিত্রের নামটা আমরা এ বি দিয়ে দিলাম, এটা হচ্ছে এ বি আমাদের লেখচিত্র। আর যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে অক্ষদের সঙ্গে, যে যার ক্ষেত্রফল বের করতে বলেছে, এই ত্রিভুজের নাম আমি দেবো এটা পি ও, এটা আমরা কিউ নাম দিয়ে দিলাম, PO Q। এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তার জন্য আগে আমরা অঙ্কন প্রণালী তৈরি করব, ঠিক আছে? তো চলো আমরা অঙ্কন প্রণালীটা আমি দেখাচ্ছি তোমাদের। দেখো আমরা অঙ্কন প্রণালী বলে হেডিং করব, অঙ্কন প্রণালী। ওকে, আমি হেডিং করে দিলাম। এবার আমরা যে লিখবো অঙ্কন প্রণালীটা, তা কীভাবে লিখছি, ছক কাগজের, ছক কাগজ বলতে যে গ্রাফ খাতাটা আছে, ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে, 1 একক ধরি এই যে বিন্দুগুলো স্থাপন করেছি, 3,0, 0,4, একটা বিন্দু আছে -3,8। যে বিন্দুগুলি স্থাপন করে মাপুনির দ্বারা যুক্ত করে, মাপুনি বলতে স্কেল, ঠিক না? স্কেলকে মাপুনি বলা হয়। এখানে তোমরা স্কেলও লিখতে পারো, ঠিক আছে? স্কেলের দ্বারা যুক্ত করে বা মাপুনির দ্বারা যুক্ত করে, দেখো এ বি লেখচিত্র পেয়েছি আমরা, এ বি এভাবে লেখচিত্র তীর চিহ্ন দেখাবো, এ বি লেখচিত্র পেলাম, তাহলে এখানে দেখো তো এই যে লেখচিত্রটি অক্ষ দুটিকে ঠিক আছে কোথায় ছেদ করেছে, যে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, ছেদ করেছে এবং ত্রিভুজ POQ উৎপন্ন হয়েছে, ত্রিভুজ POQ উৎপন্ন হয়েছে। তাহলে এখানে কিন্তু ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ POQ এর যদি আমরা ভূমিটা বের করি, তাহলে ভূমি কত, এই যে ভূমি আমরা বলে দেবো OQটা ভূমি। এটা আমাদের কত একক দেখো, 3 আছে, দেখো 3 একক, তো এটা আমাদের 3 একক হবে। এবং লম্বকে আমরা OP বলে দিই, লম্ব OP আমাদের দেখো 4 একক হয়ে যাবে। এই যে আমাদের 4 গেছে, যে ওয়াই দূরত্বটা 4 একক। তাহলে সমকোণী ত্রিভুজ POQ এর ক্ষেত্রফল বের করতে বলেছে, দেখো এর ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, হাফ ইন্টু ভূমির মান দেখো 3 একক, আর লম্ব হচ্ছে 4, তাহলে এখানে বর্গ একক হবে, ক্ষেত্রফল যেহেতু বর্গ একক, 2 দিয়ে কাটারি করে 2, তাহলে এখানে দেখো 2 3 6 বর্গ একক। এই তো লেখচিত্রটি অক্ষদের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছিল, সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কত পেয়ে গেলাম, 6 বর্গ একক। এটা আমাদের অ্যান্সার।
আর দেখো 5-এর অঙ্কগুলো আমাদের সমাধান করতে হবে, এক্সের মান আর ওয়াইয়ের মান বের করতে হবে। এখানে যে কোনো পদ্ধতি তোমরা করতে পারো, পদ্ধতি উল্লেখ করে দেয়নি। তা আমাদের 4টা পদ্ধতি আছে, অপনয়ন, তুলনামূলক, পরিবর্ত, বর্জ্যগুণন। তা আমরা বেস্ট পদ্ধতি যেটা অপনয়ন সেটা করব। তা চলো আমরা অপনয়ন করছি। অপনয়নের মাধ্যমে এক্সের মান আর ওয়াইয়ের মান বের করব। তার জন্য আমরা প্রথম সমীকরণটাকে 1 নং আর দ্বিতীয় সমীকরণটাকে 2 নং নাম দিয়ে দিলাম। অপনয়নে দেখো ওয়াইয়ের পার্টটাকে সমান করব আর ওয়াইয়ের পার্টটাকে অপনয়ন করে এক্সের মান বের করব। তো এখানে দেখো 3 আর 2 আছে, সমান করার জন্য আমরা দেখো এখানে গুণ করব 2 দিয়ে। এই যে 2 আছে 2 দিয়ে, 3 আছে এখানে গুণ করো 3 দিয়ে। 2 দিয়ে গুণ করলে 6 হবে 6/y, আর এখানে 3 দিয়ে গুণ করলে এখানেও 6 হবে 6/y, সমান হয়ে যাবে এটা। চলো আমরা গুণ করি। গুণ করলে সবাইকে গুণ করতে হবে। তাহলে এখানে 2 দিয়ে এই যে 2কে গুণ করলে কত হবে, এটা আমাদের 2 তো আছে 4x হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেবো 4x প্লাস এখানে 6/y সমান 2 কে 2। এবার এখানে গুণ করো, এটা হবে আমাদের 15x মাইনাস এখানে 6/y, আর এটা 11 3 33/12। দেখো এবার কেটে গেছে, সমান হয়ে গেছে। আর যোগ করে নেব, এটা হবে আমাদের 19x। আর এখানে দেখো এখানে আমাদের ভগ্নাংশে যোগ বের করতে হবে 2 প্লাস 33/12। ভগ্নাংশে যোগ বের করে নিই, 12 দিয়ে 24, আর এদিকে আমাদের 33টা নেমে যাবে। এটা যোগ করে নাও, তো এটা আমরা কত পেয়ে যাবো, দেখো এটা আমরা পেয়ে যাবো 7, আর এটা পেয়ে যাবো 5 57, 12। দেখো 19 দিয়ে যে কাটারি করে তো 19 3 57 হয়, ঠিক আছে। 3 দিয়ে গুণ করে 3 7 3 9 27, আর 3 1 3 5, দেখো 19 7 57, এটা আমাদের 5 আছে এটা। তাহলে আমরা দেখো 3 আর 4 12, তাহলে এক্সের মানটা কত পেয়ে গেলাম 1/4 পেয়ে গেলাম। এটা আমাদের এক্সের মান। এই মানটা আমরা 1 নংয়ে বসিয়ে দেবো, ওয়াইয়ের মানটা পেয়ে যাবো। তাহলে এবার আমাদের একটা ভাষা লিখতে হবে, সেটা লিখব যে 1 নং সমীকরণে x সমান 1/4 বসিয়ে পাই। চলো আমরা বসাচ্ছি। দেখো আমাদের আছে 1 নং সমীকরণটা কত আছে 2x, তাহলে x এর জায়গায় কী বসাবো 1/4 প্লাস 3/y সমান 1। 2 দিয়ে কাটার করে দাও, এখানে 2 হয়ে যাবে। দেখো ওয়াইয়ের মানটা বের করে ওয়াই রেখে দিলাম, 1 আছে এদিকে, আর 1/2টা এই যে মাইনাস এদিকে 1/2, এখানে 1/2 বাঁচলো, ওই দিয়ে ডান দিকে নিয়ে গেলাম। 3/y এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করো, এটা 2 - 1 3/y। তা দেখো তো এটা কত আসবে, এটা আছে 1/2। এখান থেকে বর্গগুণ করো, ওয়াইয়ের মান কত পাবা, এই যে 3 দিয়ে 6, দেখো ওয়াইয়ের মান 6 পেয়ে গেলাম। তাহলে আমাদের সমাধানটা কি দাঁড়ালো, x সমান দাঁড়ালো 1/4 আর y সমান পেয়ে গেলাম 6। দেখো এই আমাদের অ্যান্সার। এবার 5-এর 2 নম্বরে দেখো এটা আমাদের সমাধান আছে। এখানে আমরা অপনয়নের সাহায্যে সমাধান করবো। x - y সমান 2a আছে, ax + by সমান a² + b²। দেখো প্রথমটাকে আমরা 1 নং নাম দেবো, এটাকে আমরা 2 নং নাম দেবো। এখানে লক্ষ্য করো আমাদের এখানে by আছে, তাহলে এখানে b দরকার, তাহলে এখানে b দিয়ে গুণ করে নেবো। এখানে b আছে, তাহলে এখানে 1 দিয়ে গুণ করো, b রাখবো। b দিয়ে গুণ করলে দেখো এটা bx পাবা, এটা by পাবা, আর এখানে 2ab হয়ে যাবে। আর এখানে 1 দিয়ে গুণ করে তো আমরা ax + by, আর এটা a² + b²। দেখো এটা কেটে যাচ্ছে, এখানে যোগ করলে আমরা দেখো এটা bx প্লাস এটা ax, আর এখানে a² + b² প্লাস 2ab। এখানে যদি x কমন নাও তাহলে a + b, এটা আমাদের সূত্র। দেখো a + b তার হোল স্কয়ার। এখানে দেখো a + b একটা কেটে যাবে, তাহলে একটা a + b থেকে যাবে। হোল স্কয়ার বলতে a + b দুটো আছে, তাহলে একটা কাটলো একটা থাকলো। এখানে x এর মানটা আমরা পেয়ে গেলাম a + b। এই মানটা আমরা কোথায় 1 নংয়ে বসিয়ে দেবো, তাহলে লিখবো 1 নং সমীকরণে x সমান a + b বসিয়ে পাই। চলো 1 নং যদি বসাই, তাহলে আমরা এখানে বসাচ্ছি। তো x এর জায়গায় বসবে দেখো a + b। এই যে x এর জায়গায় আমরা a + b বসালাম, -y আছে, আর এদিকে 2a আছে। আচ্ছা, -y রেখে দিলাম, 2a, এদিকে দেখো -a হয়ে যাবে, -b হয়ে যাবে। তাহলে বা -y, এটা আমরা a পাবো -b। এখন আমরা মাইনাস দিয়ে যে গুণ করি, এটা y, এটা -a, এটা +b হয়ে যাবে। তাহলে y সমান bটা আগে লিখলাম, আর মাইনাস এটা পরে লিখলাম। তা y এর মানটা b - a। চলো দুটো মান পেয়ে গেছি, একসঙ্গে লিখে দিই। a এর মান পেলাম a + b, আর y এর মানটা পেয়ে গেলাম b - a। দেখো আমাদের সমাধান হয়ে গেছে।
দেখো 6 অঙ্কগুলো আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। 6-এর 1-এর অঙ্কটা আছে s² + 3x - a² - a+2। তো দেখো প্রথমে আমরা কি করছি, s² + 3x রেখে দিলাম, এখান থেকে আমরা মাইনাস কমন নিয়ে নেব, তাহলে a² + a এটা -2 হয়ে যাবে। এখন এই পার্টটা আমরা মিডল ফ্যাক্টর করব, s² + 3x আমরা রেখে দিলাম। তো এখানে দেখো এটা আমাদের a² আমরা ভাঙাবো, দেখো +2 - 1 এভাবে ভাঙালাম -2, ঠিক আছে। এই যে দেখো এটাতে আমার মিডল ফ্যাক্টর ভেঙে যাবে, স্কোয়ার প্লাস 3x মাইনাস a² প্লাস এটা 2a, এটা মাইনাস a হয়ে যাবে -2, স্কোয়ার প্লাস 3x, এখানে a কমন নিয়ে নাও, a + 2, এখানে -1 কমন নিলে পরে a + 2, স্কোয়ার প্লাস 3x। তাহলে দেখো এটা আমাদের কমন চলে গেল, a + 2, পরে থেকে গেল a - 1। দেখো আমরা ফ্যাক্টরটা করে নিলাম। এখন আমাদের কাজ দেখো, এখন আমরা করব s² প্লাস দিয়ে আমরা বন্ধনী দিলাম, বড়টা আগে লিখছি, a + 2 লিখলাম, a + 2, এখানে আমরা মাইনাস দিয়ে দিলাম, এখানে প্লাস হতে পারে, প্লাস বা মাইনাস যে কোনো হবে। তো আগে মাইনাস দিলাম, তারপরে আমরা এটাকে দেখো ছোটোটাকে লিখলাম a - 1, এটা বড় এটা ছোট। আর এখানে বন্ধনী দিয়ে এই যে এক্সটা আছে x, এখন আমাদের 3 দরকার, a যেন কেটে যায়, দেখো a কেটে যাবে, মাইনাস দিয়ে কাজটা হবে আমাদের, a কেটে যাবে আর এখানে -1টা +1 হয়ে যাবে মাইনাসের জন্য, আর +2 আর -1 দেখো +3 চলে আসবে আমাদের। আর এই যে পার্টটা ছিল এটা আমাদের কিন্তু একটা মিডল ফ্যাক্টরি নিয়ম, তো এই পার্টটা আবার বসে যাবে, a + 2 আর a - 1। এখন মিডল ফ্যাক্টর যেভাবে গুণ করে নিতাম একইভাবে আমরা গুণ করে নেব, স্কোয়ার প্লাস a + 2 × x মাইনাস a - 1 × x, আর এই দুটো বসিয়ে দাও। চলো এখান থেকে কমন নাও, এখান থেকে x কমন নাও, তাহলে আমাদের x প্লাস a + 2 থেকে যাবে, আর এখান থেকে দেখো a - 1 a - 1 কমন যাবে, তাহলে মাইনাস a - 1 আমরা কমন নিয়ে নিলাম, এখানে x থাকবে, মাইনাস মাইনাস এটা প্লাস হবে, আর এখানে a + 2 থেকে যাবে। আচ্ছা, তাহলে এবার দেখো তো এই জায়গাটা মিলে গেছে, তাহলে আমরা এটা কমন নিয়ে নিলাম, এই যে x প্লাস এটা আমাদের লিখব a + 2, প্রথম বন্ধনীর মধ্যে a + 2, আবার দেখো এটাতে আমরা কমন নিয়ে নিলাম, পরে থাকলো কি x মাইনাস a - 1। এবার একটা বন্ধনী করে নাও, আমাদের দেখো অ্যান্সারটা চলে আসবে। তো আমি এখানে দেখাচ্ছি দেখো, তো এটা যদি একটা বন্ধনী করে নিই, এটা হবে x প্লাস a + 2, আর এখানে দেখো এখানে একটা বন্ধনী করে নিলে আমাদের কত হবে, x মাইনাস a, এটা মাইনাস মাইনাস +1 হয়ে যাবে। ওকে, দেখো আমাদের এটা আমাদের অ্যান্সার। দেখো 6-এর 2 নম্বর অঙ্কটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমাদের দেওয়া আছে x + 1 × x + 2 × 3x - 1 × 3x - 4 আর +12। তো এই টাইপের অঙ্ক আমাদের ক্লাসে এটাই ছিল। চলো আমরা এটাকে সরল করে সমাধান করব। তার জন্য আমাদের প্রথমে দেখো দুজন গণিত হবে, দুটো পদ সমান আনার জন্য। তা দেখো আমরা এই দুটোকে নেব, প্রথম আর তৃতীয় নিচ্ছি এক জায়গায়, তো আমরা রাখবো প্রথমকে, এই যে প্রথমটা আর তৃতীয়টা 3x - 1 এদেরকে এক জায়গায় করলাম, আর দ্বিতীয় আর চতুর্থ x + 2 আর এখানে আছে 3x - 4, ঠিক আছে, এটা আমাদের 2 আছে x + 2, আর এখানে 12টা আমরা রেখে দিলাম। দেখো এই দুজনকে আমরা রাশি গুণ করব, এটা যদি গুণ করো 3x² পেয়ে যাবা, -x প্লাস 3x - 1, আর এখানে গুণ করো, এখানে পাবা 3s², এটা হবে -4x, এটা হবে দেখো +6x - 8 +12। দেখো দুটো পদ সমান আসবে, 3s², এটা দেখো এটা আমাদের +2x, এই যে দুটো পদ, ঠিক আছে, এটা -1, এখানে দেখো এটাই আসবে এখানে, তো এখানে 3s² এই যে দেখো মিলেছে, আর এটা যোগ বিয়োগ করো, এটা পেয়ে যাবে দেখো +2x পেয়ে যাবে, এই দুটো মিলে, আর -8। এই যে প্রথম যে দুজন আমাদের দুটো পদ সমান এসেছে, তার জন্য আমরা দেখো প্রথম আর তৃতীয় নিয়েছি, আর দ্বিতীয় আর চতুর্থ নিয়েছি, এভাবে একটু মিলিয়ে তোমরা চেকিং করে নিতে পারো, এই যে গুণ করে নিতে পারো, রাপে গুণ করে দেখতে পারো যে কার সঙ্গে কার নিলে পরে আমাদের প্রথম দুটো পদ সমান আসবে, এইভাবে কিন্তু তোমাদের ম্যাচিং করে নিতে হবে। আর +12টা আমরা এখানে বসিয়ে দেবো। এখন দেখো যে দুটো পদ মিলে গেছে তাদের আমরা ধরে নেব, এখানে লিখবো ধরি 3s² + 2x, এই যে দুটো পদ এটাকে ধরে নেব, আমরা a ধরে নিলাম। চলো বসিয়ে দাও, তো আমরা এখানে a বসিয়ে দেবো, a - 1,
আর এখানে আমরা এই বসিয়ে দেবো a মাইনাস 8 প্লাস 12, আমাদের বন্ধনী আছে। এবার আমাদের কী করতে হবে, রাশি রাশি গুণ করতে হবে। তা দেখো আমরা রাশি রাশি গুণটা যদি করি তো a স্কোয়ার পাবো মাইনাস 8a পাবো মাইনাস a মাইনাস মাইনাসে প্লাস 8, এখানে প্লাস 12, a স্কোয়ার এটা হয়ে যাবে মাইনাস 9a, এটা দেখো এটা পেয়ে যাবা 20 পেয়ে যাবা। এখন আবার এখানে আমরা কী করবো, ফ্যাক্টর করব, মিডল ফ্যাক্টর। তাহলে a স্কোয়ার এটা আমাদের ভাঙবে, দেখো তো 10 এখানে আমার 9 আনতে হবে, তাহলে আমরা এই যে 20 আছে 5 4 20 করো, 5 4 5 4 20, 5 4 যোগ করে 9 চলে আসবে আমাদের। আচ্ছা আমরা চলে আসবো এই পার্টে, এদিকে দেখাচ্ছে, বা ফ্যাক্টরটা আমাদের দাঁড়িয়ে গেল a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 4a আর এখানে প্লাস 20। আচ্ছা এখানে ভাগ হবে না, এটা আমাদের সমান সমান হবে, সমীকরণ নাই, রাশি আছে। তো এখানে কমন নিয়ে নাও a মাইনাস 5, 4 কমন নিয়ে নাও a মাইনাস 5, তাহলে a মাইনাস 5 কমন চলে গেল আর a মাইনাস 4 পরে থেকে গেল। এখন এর মান যে ধরেছিলাম এর মানটা পুট করে দাও, তাহলে এর মান যদি বসাও দেখো আমরা পেয়ে যাবো এই যে এর মানটা আমরা 3s স্কোয়ার প্লাস 2x ছিল বসিয়ে দিলাম মাইনাস 5, একইভাবে এখানে বসিয়ে দেবো এর মানটা 3s স্কোয়ার প্লাস 2x মাইনাস 4। ঠিক আছে, এই যে আমাদের দেখো আমাদের অলরেডি অ্যান্সার হয়ে গেছে। তবু আমরা চেক করবো যদি মিডল ফ্যাক্টর যায় তো মিডল ফ্যাক্টর কিন্তু করতে হবে। তা দেখো তো আমরা যদি এখানে চেক করি, এখানে 5 3 15, 15কে ভেঙে 2 আনতে হবে, তাহলে 15 5 3 15 আসবে, ঠিক আছে, আর 15কে 15 আসবে। তো আমাদের কিন্তু এখানে 5 আর 3 এখানে কিন্তু আমাদের 2 আসছে, এখানে আমাদের ভাঙছে, ঠিক আছে। আর এখানে 3 4 12 12 আর এই যে 2 এখানে কিন্তু 12 2 আসবে না, 12কে ভাঙাবো কিন্তু 2 আসবে না, কিন্তু এটা কিন্তু ভাঙছে। তা দেখো তো এটাকে আমরা করার চেষ্টা করবো, যদি হয় তো আমরা করবো। ওকে, আচ্ছা এখানে চিহ্ন দেখো, এটা যদি করলাম আমরা দেখো এই যে মাইনাস আছে চিহ্ন, আর এখানে এই যে 15 5 3 15 এখানে মাইনাস, চলো আমরা ভেঙে দিচ্ছি। তো 3s স্কোয়ার প্লাস আচ্ছা 5x মাইনাস 3x এভাবে আমরা ভাঙছি মাইনাস 5, আর এটা আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, যদি মিডল ফ্যাক্টর যায় তাহলে করবো, আমরা চেক করলাম তো যাচ্ছে, দেখি যদি যায় তো আমরা করে নিচ্ছি। আচ্ছা এখানে এবার আমরা কমন নেব, তাহলে কমন যদি আমরা নিই এখানে কত কমন যাবে, এখানে আমাদের x কমন যাবে, x, তাহলে এখানে x প্লাস 5, আর এখানে দেখো এখানে আমরা কত কমন নেব, আচ্ছা এখানে আমাদের 3x থেকে আগে x শুধু কমন নিয়েছি, তাহলে আমরা এখানে এই যে দেখো ভালো করে লিখে একটু, এই যে x কমন নিয়েছি, তাহলে আমাদের এখানে 3x থেকে যাবে 3x প্লাস 5, আর এখানে মাইনাস 1 কমন নেব 3x প্লাস 5। ওকে, আর এটা আমরা রেখে দিলাম 3s স্কোয়ার প্লাস 2x মাইনাস 4। এখানে কিন্তু ফ্যাক্টরটা ভাঙছে না, আমরা দেখলাম এখানে 4 3 12 কিন্তু 2 আনা যাচ্ছে না। তাহলে এখানে আমাদের দাঁড়িয়ে গেল দেখো 3x প্লাস 5 এটা কমন, আর x মাইনাস 1 পরে থেকে গেল, আর এই 3s স্কোয়ার প্লাস 2x মাইনাস 4 এটা আমরা রেখে দিলাম, এটা আমাদের 4 আছে, আচ্ছা 4। দেখো উৎপাদক বিশ্লেষণ আমাদের হয়ে গেছে, কিন্তু এই যে এই রাশিটা উৎপাদক বিশ্লেষণ করতে বলেছিল সেটা আমরা পেয়ে গেছি। এটা তাহলে এভাবে করতে হবে, এটা আমাদের অ্যান্সার। দেখো 7-এর 1 এবং 2 যে দুটো উপপাদ্য আছে, এই দুটো উপপাদ্য আগের ক্লাসে করা হয়ে গেছে। তোমাদের যেতে হবে 7-এর 1-এর উপপাদ্যের জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার 167 পাতার স্কুল 1, যে প্রথম ক্লাসটা দেওয়া হয়েছে দেখবা, সেখানে 7-এর যে 1-এর উপপাদ্যটা আছে একই দুটো উপপাদ্য, আর এখানে 7-এর 2 নম্বর যে উপপাদ্যটা আছে 7-এর 2 উপপাদ্যের জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার 168 পাতার স্কুল 2, সেখানে দেখবা যে 7-এর উপপাদ্যটা আছে একই, একদম মিলে যাবে। তোমাদের আগের ক্লাসগুলো দেখো, সেখান থেকে তোমরা কিন্তু এই দুটো উপপাদ্য পেয়ে যাবা। চলে আসলাম আমরা 8-এর অঙ্কগুলো। তো 8-এর দুটো প্রয়োগ আছে, আমরা প্রথমে 8-এর 1 নম্বর প্রয়োগটা করা। এখানে বলছে যে ABCD সামন্ত্রিকের বাহুগুলির মধ্যবিন্দু যথাক্রমে PQR ও S হলে প্রমাণ করো যে PQRS একটি সামন্ত্রিক। দেখো আমরা প্রথমে একটা সামন্ত্রিক তৈরি করি, তো আমরা ABCD একটা সামন্ত্রিক তৈরি করব। দেখো আমরা নাম দেবো এটা A, এখানে নাম দেবো B, C, আর এটা আমরা নাম দেবো D। তাহলে ABCD আমাদের একটা সামুদ্রিক আছে, এখানে বলে দিয়েছে আমাদের প্রশ্নে। আচ্ছা এবার দেখো আমাদের এই যে সামুদ্রিকের বাহুগুলির মধ্যবিন্দু বলেছে, দেখো আমরা AB বাহুর মধ্যবিন্দু বলে দিয়েছে, এটা P নেব, BC বাহুর মধ্যবিন্দু Q,
আর এই সিডি বাহুর মধ্যবিন্দু পি কিউ, এটা আর নেব। আর এডি বাহুর মধ্যবিন্দু, এটা আমরা নেব এস। এবার এই যে মধ্যবিন্দুগুলো যদি যোগ করি, দেখো আমরা যোগ করে দিচ্ছি আগে। পি কিউ, এদিকে এসপি, এদিকে এস আর, আর এদিকে আমাদের আর কিউ। এই দেখো এই যে মধ্যবিন্দু যোগ করে যে চতুর্ভুজটা পাওয়া গেল, এই চতুর্ভুজটা একটা সামন্ত্রিক হবে, এটা প্রমাণ করে দেখাতে বলেছে। ওকে, তাহলে আমাদের যে কী প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে যে এই যে দেখো পি কিউ আর এস একটি সামন্ত্রিক, এটা প্রমাণ করতে হবে সামন্ত্রিক। ঠিক আছে, তো চলো আমরা এটা প্রমাণ করে দেখাচ্ছি। দেখো, তাহলে প্রমাণ করার আগে আমাদের কি করতে হবে, অঙ্কন করতে হবে। তাহলে আমরা অঙ্কন বলে হেডিং করছি। দেখো অঙ্কন কিছুই না, শুধু এসি কর্ণ আমরা টানবো। এই যে আমাদের এসি, আমরা এসি কর্ণ টানা হলো। ওকে, এসি কর্ণ টানলাম। এবার আমরা চলে আসবো প্রমাণে। খুব ভালো প্রমাণ, দেখো মন দিয়ে দেখো। আমরা দেখো ত্রিভুজ নিয়ে নেব এডিসি, ত্রিভুজ এডিসি এর এই ত্রিভুজে দেখো তো আমাদের এই যে এডি এবং ডিসি এই দুটি বাহুর মধ্যবিন্দু কিন্তু কে আছে, এই যে দেখো এই ত্রিভুজের এই যে এডি ও ডিসি বাহু দুটির মধ্যবিন্দু যথাক্রমে কে আছে, দেখো এডি বাহুর মধ্যবিন্দু এস আছে, এস ও, আর ডিসি বাহুর মধ্যবিন্দু আর আছে, এস ও আর। তাহলে দেখো একটি ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হবে আর তৃতীয় বাহুর অর্ধেক হবে। ঠিক আছে, এটা একটা উপপাদ্য আছে তোমাদের ক্লাস 9-এর উপপাদ্য, তোমরা সেকেন্ড ইউনিট টেস্টে গিয়ে দেখতে পাবা। তোমরা এখান থেকে বুঝে নাও প্রথমে যে কোনো ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশটা কী হবে, তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হবে। মানে এখানে এই যে আমাদের যেটা আছে না এস আর সমান্তরাল এসি হবে এবং এস আরটা অর্ধেক হবে কার, এসির। তো এখানে আমরা বলতে পারবো অতএব এই যে এস আর সমান্তরাল হবে, সমান্তরাল কার এসির সঙ্গে সমান্তরাল, এবং এস আরটা অর্ধেক হয়ে যাবে এসি, হাফ এসি হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাকে আমরা 1 নং নাম দিয়ে রেখে দিলাম। দেখো এবার একইভাবে আমরা যেহেতু এই ত্রিভুজটা দেখি, আমরা বলবো একইভাবে ত্রিভুজ এবিসি এর এখানে দেখো তো একইভাবে দেখো তো এই যে দুটি বাহুর মধ্যবিন্দু পি কিউ, আর পি কিউ দেখো সংযোজক সরলরেখাংশ যে পি কিউটা সেটা কী হবে, তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল এবং তৃতীয় বাহুর অর্ধেক হবে। তাহলে এখানে পেয়ে যাবো দেখো পি কিউ সমান্তরাল এসি এবং পি কিউটা হাফ হবে এসির, এটাকে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো আমরা এখান থেকে কি বলতে পারবো, আমরা দেখো বলতে পারছি এই যে এস আর সমান্তরাল এসি এবং এই যে পি কিউ সমান্তরাল এসি। ঠিক আছে, দেখো তো এই যে এস আরটা এসির সঙ্গে সমান্তরাল, আবার পি কিউটা এসির সঙ্গে সমান্তরাল, তাহলে আমরা এস আর সমান্তরাল পি কিউ বলতে পারবো। তাহলে এখান থেকে আমরা ইমপ্লাইজ করছি এই দুটো থেকে আমরা বলতে পারবো যে এস আর সমান্তরাল পি কিউ এবং এস আরটা হচ্ছে সমান হাফ এসি এবং পি কিউটা হাফ এসি। ঠিক আছে, এই যে এসির অর্ধেক এস আর এসির অর্ধেক পি কিউ, তাহলে এই দুটো থেকে আমরা কি বলতে পারবো, আমরা এই যে এস আর সমান পি কিউ বলতে পারবো। ঠিক আছে, এস আর সমান পি কিউ হয়ে যাবে, তাই না? এই যে এসি বাহুর দুজনই অর্ধেক আছে, তাহলে এস আরটা আর পি কিউটা সমান হয়ে যাবে। আচ্ছা তাহলে দেখো আমরা এই যে চতুর্ভুজের এই যে পি কিউ আর এস চতুর্ভুজের
একজোড়া বাহু সমান এবং সমান্তরাল পেয়ে গেছি। তাহলে লিখব পি কিউ আর এস চতুর্ভুজের চতুর্ভুজের বানানটা এখানে একটু ঠিক করব। চতুর্ভুজের এস আর সমান্তরাল পি কিউ পেয়েছি এবং এস আর সমান সমান পি কিউ পেলাম। এই চতুর্ভুজে পেয়েছি একজোড়া বাহু সমান পেলাম এবং সমান্তরাল পেয়ে গেছি। তাহলে অতএব এই যে দেখো পি কিউ আর এস এই চতুর্ভুজটাকে সামান্তরিক বলতে পারবো। পি কিউ আর এস একটি সামান্তরিক। দেখো আমরা প্রমাণ করে নিলাম। তারপর লিখে দেবো এখানে প্রুভড। আচ্ছা, তাহলে এইভাবে আমাদের প্রমাণটা দেখে দিতে হবে। খুব ভালো প্রমাণ, ঠিক আছে? তোমরা মনোযোগ দিয়ে দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবে। একবার ছাড়া দুবারে তোমার ভিডিওটা দেখো, বুঝতে পারবে। আচ্ছা, এখানে 1 নং 2 নং নাম দেওয়ার কোনো প্রয়োজন পড়লো না, তাই এখানে মুছে দিলাম। এটাকে 1 নং 2 নং দেওয়ার দরকার নাই। আমরা এই দুটো থেকেই আমরা কিন্তু দেখে দিয়েছি প্রমাণটা। এবার দেখো 8-এর 2-এর প্রয়োগটা। তো 8-এর 2 নম্বর যে প্রয়োগটা আছে খুবই ভালো একটা প্রয়োগ। চলো আমরা দেখি প্রয়োগটা কী আছে। এখানে বলেছে প্রমাণ করো যে একটি সামুদ্রিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে সামুদ্রিকটি একটি আয়তক্ষেত্র হবে। খুবই ভালো একটা প্রয়োগ, চলো দেখি। দেখো সামুদ্রিক আমাদের বলেছে সামুদ্রিকের কর্ণদৈর্ঘ্য সমান। তা সামুদ্রিকের ছবিটা আঁকবো, কিন্তু আমরা আয়তক্ষেত্র টাইপের আঁকবো, কারণ আয়তক্ষেত্র একটা সামুদ্রিক। চলো আমরা একটা সামুদ্রিক আঁকছি আয়তক্ষেত্র অনুযায়ী। এই যে এভাবে আমরা একটা, এই যে দেখো সামুদ্রিকটা আঁকলাম। একদম আয়তক্ষেত্রের মতন আমরা আঁকবো, কারণ সব আয়তক্ষেত্রকে সামুদ্রিক বলা যায়। তার নাম দিয়ে দেবো আমরা এখানে এ বি সি আর ডি। ঠিক আছে, এ বি সি ডি আমাদের একটা কি সামুদ্রিক। এখানে আয়তক্ষেত্র না, এই সামুদ্রিকটাকে আয়তক্ষেত্র প্রমাণ করে দেখাবো। কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান বলে দিয়েছি। এখানে আমরা এসি কর্ণ আর এই যে বিডি কর্ণ। সাধারণত আমরা জানি যে কোনো সামুদ্রিকের কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান হলে সামুদ্রিকটা কী হবে, আয়তক্ষেত্রে হয়, কারণ আয়তক্ষেত্রে কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান হয়, তাই না? আচ্ছা, তা দেখো আমরা কর্ণদ্বয় দৈর্ঘ্যটি নিয়েছি, এসি আর বিডি আমাদের কর্ণ এখানে কিন্তু সমান আছে। তা আমরা এখানে ধরেছি এবিসিডির সামুদ্রিক। তাহলে লিখব ধরি এ বি সি ডি একটি সামুদ্রিক। এখানে আমরা সামুদ্রিক নিব, তাই না? তৈরি করেছি আয়তক্ষেত্রের মতন, কিন্তু আমরা এখানে কি বলবো, সামুদ্রিকই বলবো। এখন আয়তক্ষেত্র না, এই সামুদ্রিকটাকে আয়তক্ষেত্র প্রমাণ করে দেখাবো। তা ধরি এবিসিডি একটি সামুদ্রিক। এবং এখানে যে কর্ণ এসি সমান সমান আছে কর্ণ বিডি। এসি কর্ণ আর বিডি কর্ণ সমান আছে এখানে। আচ্ছা, তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি আয়তক্ষেত্র। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, তো আমরা প্রমাণ বলে হেডিং করে দিই প্রমাণ। দেখো প্রমাণটা আমরা করব, যে কোনো সামুদ্রিকের যদি একটি কোণ 90 ডিগ্রি হয় তখন সেই সামুদ্রিকটাকে আয়তক্ষেত্র বলতে পারবো। তা দেখো তার জন্য আমরা কী করবো, দুটো ত্রিভুজ তুলছি। ত্রিভুজ আমরা নিব, দেখো এ বি ডি, এই ত্রিভুজটা ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি সি, এদিককার ত্রিভুজটা এ বি সি এর এই দুটো ত্রিভুজে তুললাম। এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করে দেখাবো। তার জন্য আমাদের 3টা শর্ত সমান দেখাতে হবে। 1 নম্বর শর্ত এ বি, এটা হচ্ছে সাধারণ বাহু, দুটো ত্রিভুজেরই এ বি বাহুটা আছে, তাহলে এ বি হচ্ছে আমাদের সাধারণ বাহু। 2 নম্বর শর্ত, এই যে কর্ণ সমান বলে দিয়েছে, দেখো এই যে এই ত্রিভুজের এই যে বিডি বাহুটা আর এই ত্রিভুজের এসি বাহুটা কি সমান। তাহলে এখানে আমরা বিডি সমান সমান এসি, এটা যেহেতু বলে দিয়েছে, এটা প্রশ্ন অনুসারে প্রদত্ত, এটা প্রদত্ত, তাই না? যেটা আমাদের দেওয়া আছে প্রশ্ন অনুসারে। 3 নম্বর আমরা সমান দেখাতে পারবো। দেখো এডি বাহুটা, এই যে এডি বাহুটা আর এই যে বিসি বাহুটা সমান হবে, কারণ সামুদ্রিকের বিপরীত বাহু সমান হয়। তাহলে এডি সমান সমান বিসি। কারণটা কি বলবো, আমরা লিখবো যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু
বিপরীত বাহু সমান, ঠিক আছে, বিপরীত বাহু সমান। দেখো তিনটা শর্ত সমান দেখিয়ে দিয়েছি, তাহলে আমরা দুটো ত্রিভুজকে সর্বসম করে দেবো। ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এবিসি, ঠিক আছে, এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম দেখালাম। এবার সর্বসম ত্রিভুজের যে অনুরূপ কোণগুলো হয় সেগুলো কী হবে? অনুরূপ কোণগুলো সমান হবে এই যে কোণটা আর এই কোণটা, এই যে এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা অনুরূপ কোণ সমান। আমরা এখানে সমান দেখাবো কোণ বিএডি, বিএডি সমান সমান কোণ এটা এবিসি, কোণ এবিসি, এই দুটো কোণ সমান। এবার দেখো দেখো এই যে দুটো বাহু আছে, এই যে আমাদের দেখো এই যে এডি বাহু আর এই যে বিসি বাহু, এই দুটো বাহু কি? দুটো বাহু আমাদের সমান্তরাল, আর এবিটা ভেদক। তা দেখো তো সমান্তরাল বাহু এবং ভেদক বা ছেদক, আর ছেদকের একই পাশে যে অন্তস্থ কোণ দুটি আছে এদের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। তো এখানে বলবো যেহেতু এডি সমান্তরাল বিসি, যেহেতু সামুদ্রিক বিপরীত বাহুগুলো সমান্তরাল আছে এবং এবিটা ভেদক, এবি ভেদক, তাহলে এখানে দেখো এই দুটো কোণের সমষ্টি আমরা বলে দেব এই যে ডি, যেটা আমরা বলবো বিএডি। এই যে দুটো কোণ নিয়েছি আমরা বিএডি যোগ কোণ এবিসি, এই দুটো কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। সমান্তরাল সরলরেখা এবং ছেদকের একই পাশের কোণ দুটির যোগফল 180 ডিগ্রি হয়। এবার এই দুটো কোণ তো আবার সমান আছে, আমরা ধরো এই যে এই কোণটা এই যে বিএডি, তাহলে আমরা বিএডি রাখলাম, বিএডি, আর এবিসি জায়গায় আমরা বিএডি বসাতে পারবো, তাহলে এখানে করে দিলাম আমরা বিএডি, দুটো কোণ সমান 180 ডিগ্রি। আচ্ছা আমরা এখানে চলে আসি, এই জায়গায় চলে আসলাম বা। এবার দেখো কোণ বিএডি, কোণ বিএডি, তাহলে আমরা 2 যোগ করে 2 হয়ে যাবে, 2 কোণ বিএডি, বিএডি সমান সমান 180 ডিগ্রি, 2 দিয়ে কাটাকাটি করো পেয়ে যাবো 90 ডিগ্রি। তাহলে বা কোণ এই যে বিএডি, তাহলে বিএডি সমান সমান কত পেয়ে গেলাম? এই যে আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম। তা দেখো তো কোনো সামুদ্রিকের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে সেই সামুদ্রিকটা কী হবে? আয়তক্ষেত্র। তাহলে আমরা বলে দেবো, দেখো অতএব দিয়ে বলে দেবো এই যে এ বি সি ডি একটা কী পেয়ে গেলাম? একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, ঠিক আছে, এবিসিডি একটি আয়তক্ষেত্র। আমরা প্রমাণ দেখিয়ে দিলাম, আমরা লিখে দেবো প্রুভড। তো দেখো এইভাবে আমরা প্রমাণটা দেখাতে পারবো। যেহেতু আমরা দেখো এই যে একটা সামুদ্রিকের একটি কোণকে 90 ডিগ্রি দেখিয়ে দিয়েছি, যে কোনো সামুদ্রিকের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে সেই সামুদ্রিকটাকে আমরা আয়তক্ষেত্র বলে দিতে পারবো। সেই জন্য আমরা দেখো এবিসিডিটা আমাদের কী হলো? এটা আমাদের সামুদ্রিক ছিল, সেটা আমাদের আয়তক্ষেত্র হয়ে গেছে। যেহেতু এই যে কোণটা এই যে বিএডি, এই কোণটা আমাদের কত? 90 ডিগ্রি হয়েছে, এই কোণটা আমাদের 90 ডিগ্রি, তার জন্য আমাদের এবিসিডি এই যে সামুদ্রিকটা ছিল সেটা আমাদের কি? আয়তক্ষেত্র। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেছে। এভাবে কিন্তু প্রমাণটা করতে হবে। খুব ভালো একটা প্রয়োগ, তোমরা মনোযোগ সহকারে দেখো, একবার ছাড়া দুবার ভিডিওটা দেখো, বুঝতে পারবা। যদি তোমাদের অসুবিধা হয়, কথা যদি কোনো ডাউট মনে হয়, তোমরা কিন্তু কমেন্টে জানাবা, কোনো অসুবিধা নেই, আমি পরের ক্লাসে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার দেখো 9-এর 1 এবং 2 অঙ্ক, এই দুটো অঙ্ক আমাদের আগের ক্লাসে হয়ে গেছে। তোমাদের যেতে হবে 9-এর 1 নম্বর অঙ্কের জন্য পেজ নম্বর 169 পাতার স্কুল যে 4 আছে, সেই 4 নম্বর স্কুলে দেখবা 9-এর অঙ্কটা একই অঙ্ক আছে। আর 9-এর 2 নম্বর অঙ্কটা, তোমাদের এই 9-এর 2 নম্বর অঙ্কের জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার 173 পাতার স্কুল 9 নম্বর স্কুল, সেখানে দেখবা 9-এর 2 নম্বরটা আছে। আগের ক্লাসগুলো তোমরা দেখবা, এই আগের ক্লাসগুলো দেওয়া হয়ে গেছে তোমাদের। আজকে আমরা 12 নম্বর ক্লাসটা দিচ্ছি, এর আগে তোমরা দেখবা 1 থেকে 11 অবধি তোমাদের স্কুল দেওয়া হয়ে গেছে। তোমরা সেখানে গিয়ে যে পেজ নাম্বার বলে দিয়েছি, স্কুল নাম্বার বলে দিয়েছি, সেখান থেকে তোমরা অঙ্ক দুটো পেয়ে যাবা। তা তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্ক দুটো দেখে নাও। তাহলে এই চলো আমাদের আজকের ক্লাসের সব অঙ্কগুলো একদম কমপ্লিট, সব অঙ্ক করে দিয়েছি সহজভাবে, সরলভাবে সব অঙ্ক বুঝিয়ে দিয়েছি। তোমাদের কোনো জায়গায় অসুবিধা হবে না। তোমরা শুধু ভিডিওতে লাইক করো, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করো। তা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।